তোমাতেই আসক্ত। পর্ব 2। তানিশা সুলতানা। চিন্তিত সিয়াম এক পলক আবরারের দিকে তাকাচ্ছে তো আরেক পলকে গোটা ক্লাবটাকে পর্যবেক্ষণ করছে। ওই তো স্টেজে 10-12টা মেয়ে নাচছে। কিছু ছেলেও তাদের সাথে যোগ দিয়েছে। কিছু মেয়েরা ড্রিঙ্ক করছে। বাই এনি চান্স আবরার কি এটা দেখে গ্লাস ভাঙল? নাকি তার শক্তি দেখালো? নাকি আদ্রিতার বয়ফ্রেন্ডের কথা শুনে এমনটা করল? কোনটা হতে পারে? ইভান অতি দ্রুত নিজ পকেট হতে রুমাল বের করে আবরারের হাতে চেপে ধরে। আমান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এই মুহূর্তে আবরারকে হাজার খানা প্রশ্ন করলেও কোনো জবাব মিলবে না, ঢের জানা আছে ওদের। তাই অহেতুক প্রশ্ন করে এনার্জি লস করছে না। আহাদ আবার হাই তুলে। তার ঘুমের রেশ আবার চলে এসেছে। এই মুহূর্তে একখানা বালিশের খাট পেলেই নিমিষেই ঘুমের দেশে পাড়ি জমাতে পারত। সিয়াম গালে হাত রেখে আবরারের পানে ঝুঁকে এবং সরল স্বরে শুধায়, আর ইউ জেলাস আবরার? আদ্রিতার বয়ফ্রেন্ড আছে শুনে হট হয়ে গেলি? আহাদ পুনরায় হাই তুলে বলে, আরে হহ ধুর, আশেপাশে এত মেয়ে অথচ ওকে পাত্তা দিচ্ছে না, তাই ওদের এটেনশন পেতে এমনটা করল। ইভান একখানা গ্লাস তুলে নেয়। নিজেও ভাঙার ট্রাই করতে করতে বলে, ভাই পারছি না কোনো? ভাঙে না তো। সিয়াম গাট্টা মারে ইভানের কপালে এবং বলে, বেড পারফরমেন্স না করা অবধি ভাঙবে না রে পাগলা। আমান বলে, আমাদের আবরার তাসনিম শত শতবার বেড পারফরমেন্স ভালো করেছে নাকি? আমার তো মনে পড়ে না। সিয়াম মুখ বাঁকিয়ে বলে, ওইসব গোপন কার্যকলাপ তোকে দেখি করবে? ইডিয়েট। আমান কিছু বলতে যাবে তার আগেই আবরার দাঁড়িয়ে পড়ে এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গটগট পায়ে বেরিয়ে যায় ক্লাব হতে। সিয়াম দৌড় দেয় আবরারের পেছনে। হতাশ নয়নে ইভান, আমান এবং আহাদ তাকিয়ে থাকে। রাত আনুমানিক 2 বাজে। আদ্রিতার প্রচণ্ড খিদে পেয়েছে। রাতে 2-3 বার খাওয়ার স্বভাব তার। এই যেমন সন্ধ্যার একটু পরেই একবার খাবে, তারপর 10টা নাগাদ একবার এবং 2টা-3টার দিকে একবার। আদ্রিতার মতে জীবন মানেই খেতে হবে। খেতে হবেই মানে জীবন। সর্বক্ষণ খেতে থাকো আর গলুমলু হও। খাওয়া ছাড়া এই জীবনে আর কিছুই নেই। আদ্রিতার সাথে এভনিও খেতে উঠে পড়েছে। বোধহয় তারও খিদে পেয়েছে। গোটা বাড়িটা অন্ধকারে ঢেকে আছে, যেন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। সুইজারল্যান্ড ও বিদ্যুৎ চলে যায়? নাহহ দেশটাকে যতটা উন্নত ভেবেছিল ততটাও নয়। বাংলাদেশের কিছু কিছু স্বভাব এই দেশও পেয়েছে। হতাশ আদ্রিতা অতি সাবধানে বিছানা থেকে নামে। পা নাড়িয়ে নাড়িয়ে জুতো খুঁজে এবং পেয়েও যায়। বালিশের পাশে ফোন রয়েছে, বেমালুম সে কথা ভুলেই গিয়েছে আদ্রিতা। ওই তো ডিনার করে আতিয়া বেগমের থেকে ফোন নিয়েছে বাবার সাথে কথা বলবে বলে। কিন্তু কল করেছিল আসিফ আদনানকে। বিদেশি নাম্বার থেকে কল করার আসিফ বোধহয় জানতেই পারেনি কে কল করেছে, তাই রিসিভই করল না। একটুখানি মন খারাপ হয়েছিল আদ্রিতার। পরমুহূর্তেই তার মোটা মাথায় একখানা বুদ্ধি আসে। টেক্সট করে, আমি আদ্রিতা, বিদেশে চলে এসেছি, ফ্রি হয়ে কল করিয়েন। এভনিকে কোলে নিয়ে কানার মতো হাতড়িয়ে হাতড়িয়ে রুম হতে বের হয়। ঘুটঘুটে অন্ধকারে নিজের অস্তিত্বটাও টের পাওয়া দেয়। এবার আদ্রিতা কিচেন অবধি যাবে কিভাবে? অ্যানিও বোধহয় ভয় পেল, তাই উচ্চস্বরে ম্যাও ম্যাও আওয়াজ তুলতে থাকে। আদ্রিতা চটজলদি চেপে ধরে অ্যানির মুখ, হুঁশিয়ার দিয়ে বলে, চুপ কর বেয়াদব, এই বাড়িতে একটা গন্ডার আছে। তোর শব্দ পেলে বাঘের মতো গর্জন তুলে এগিয়ে আসবে, খেপা ষাঁড়ের মতো হুঙ্কার তুলে ধমক দিবে। একবারও ভাববে না আমার মতো হাতির ভয়ে বাচ্চা আদ্রিতা মূর্ছা যেতে পার। বাকিটা শেষ করার আগে শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খায় আদ্রিতা। ছিটকে পড়ার আগেই একজোড়া শীতল হাত জাপটে জড়িয়ে ধরে আদ্রিতার কোমর। একজোড়া অধর এসে থেকে আদ্রিতার কপালে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে মেয়েলি কায়া। বিড়াল ছানাটি পড়ে গিয়েছে ফ্লোরে এবং গলা ছেড়ে চিৎকার করে যাচ্ছে মিউ মিউ শব্দে। আবরার আদ্রিতাকে সোজা করে দাঁড় করিয়ে কোমর থেকে হাত সরায়। চাপা গম্ভীর স্বরে শুধায়, এখানে কি চাই? আদ্রিতা স্বস্তির নিঃশ্বাস ফেলে। জাকক বাবা বাঘের কাছাকাছি চলে এসেছে। এখন অন্ধকার ভূত পিত কোনো কিছুই ভয় নেই। বাঘ ঠিক ঘিসুম ঘিসুম করে সবগুলো বৃন্দাবন পাঠিতে দিতে সক্ষম হবে। আদ্রিতা চঞ্চল ভঙ্গিমায় অ্যানিকে খুঁজতে খুঁজতে জবাব দেয়, আর বলিয়েন না, সুইজারল্যান্ড আমার বারো দেশ।
এখানে কারেন্ট থাকে না বাংলাদেশের মতো, অউন্নত দেশ একটা। আর আপনাকেও বলি হারি, এত বড় বাড়ি কিনেছেন, একটা জেনারেটর কিনতে পারেননি? সেসব বাদ দিলাম, একটা চার্জার লাইট তো কিনতে পারেন। বেচারা আমি। বাকিটা শেষ করার আগেই বাড়িটা কানায় কানায় আলোকে হয়ে যায়। আশ্চর্য! আদ্রিতা খানিকটা ঘুরে ঘুরে দেখে পরপরই খুশি হয়ে বলে, এই তো কারেন্ট চলে এসেছে, আমার না ভীষণ খিদে পেয়েছে, খেয়ে আসি। ঠিক আছে বড় ভাই। বলেই অ্যানিকে কোলে তুলে নেয় এবং গটগট পায়ে নেমে পড়ে নিচে। বলা তো যায় না আবার কখন কারেন্ট চলে যাবে। কারেন্ট থাকতে থাকতে খাওয়া শেষ করে হবে। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলে, ডিসগাস্টিং, ভীষণ সুস্বাদু খিচুড়ি। পেট পুড়ে খেয়ে ঢেকুর তুলে আদ্রিতা। অ্যানিকেও দিয়েছিল, সেও লক্ষ্মী বাচ্চার মতো চেটে পুটে খেয়েছে। এবার দুজনেরই পেট ঠান্ডা হয়েছে। বেসিনে থালা রেখে আসার পথে খেয়াল করে তার টি শার্টের রক্ত লেগে আছে। এ বাবা, রক্ত আসলো কোথা থেকে? চিন্তিত আদ্রিতা দাঁত দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করে, কোথা থেকে আসলো, কোথা থেকে আসলো? অতঃপর মনে পড়ে আবরার তার কোমর জড়িয়ে ধরেছিল। বাই এনি চান্স আবরারের হাত থেকে রক্ত লেগেছে? তার কি হাত কেটেছে? উদার মনের আদ্রিতার মায়া হয়, সে চট করেই ভেবে ফেলে একবার দেখে আসবে। যেই ভাবা সেই কাজ। অ্যানিকে কোলে তুলে এক দৌড়ে এগিয়ে যেতে নেয় আবরারের রুমের দিকে। মাঝপথেই দেখা হয় সিয়ামের সাথে। সে সবেই বাড়িতে ঢুকল। আদ্রিতা বলে ওঠে, সিয়াম ভাই, খেপা ষাঁড়ের কি হাত কেটেছে? মিনিট দুয়েক সময় লাগে সিয়ামের বুঝতে, খেপা ষাঁড়টা আসলে কে। যখন বুঝতে পারে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। বাহহ, মারাত্মক নাম দিয়েছে তো। বাহহ আদ্রিতা, সুন্দর নাম দিয়েছ তো। রাখুন সুন্দর নাম। কেটেছে কি না বলুন? কাটেনি তো। আবরার তাসনিন কাচের ড্রিঙ্কের গ্লাস মুঠো করে ধরেছিল। ব্যাস, গ্লাস ভেঙে গুড়িয়ে গেল আর কিছু সংখ্যক কাচ তার হাতেও ঢুকে গেল। আখি পল্লব বড় বড় হয়ে যায় আদ্রিতার। খেপা ষাঁড় তাহলে হিরো হওয়ার পায়তারা শুরু করেছে? দেখতে শুনতে খারাপ না, হিরো হলেও হতে পারে, তবে এখনই তার মাটিতে পা পড়ে না। হনুমানের মতো ব্যবহার করে। একবার হিরো হয়ে গেল তো সে আসমানে উড়বে। ভাই আমি যাচ্ছি। হ্যাঁ, তার হাতটা দেখে আসি। সিয়াম কিছু বলবে তার সুযোগ না দিয়ে এক দৌড়ে চলে যায় আদ্রিতা। একদম আবরারের কক্ষের সামনে গিয়ে থামে। অ্যানিকে কোল থেকে নামিয়ে আলতো করে ধাক্কা দেয় দরজায়। ব্যাসস খুলে যায়। আদ্রিতা দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা খানা ঢুকিয়ে দেয়। সাথে সাথেই স্তব্ধ হয়ে যায়। এসব কি দেখছে সে? ছিহহহ ছিহহহ ছিহহহ। লোকটা এত অশ্লীল। আদ্রিতা একবার ভেবে নেয় মাথা সরিয়ে নেবে। শত হোক ভাই তো। পরমুহূর্তেই ভাবে, আদ্রিতা দেখে নে, এরকম হট হট দৃশ্য আর কখনোই দেখতে পাবি না। অশ্লীল জিনিসে সকলেরই নজর বেশি। একবার ভুল করে তাকালে দ্বিতীয়বার ইচ্ছে করেই চোখ দুটো সেদিকে চলে যায়। এটা আদ্রিতার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রেই জানা নেই তার। শুধু জানে এই মুহূর্তে দৃষ্টি সরাতে মন চাচ্ছে না। মন বলছে, দেখতে থাকো দেখতে থাকো, এমন দৃশ্য সচরাচর সামনে পড়বে না। আর মস্তিষ্ক বলছে, ছিহহহ আদ্রিতা, তোর না বয়ফ্রেন্ড আছে? তুই না অন্য একজনকে ভালোবাসিস? তাহলে পরপুরুষের পানে নজর দিচ্ছিস কি করে? লজ্জা নেই তোর? আবরার তাসনিন নিজ কক্ষে ড্রেস চেঞ্জ করছে। শার্ট দীর্ঘক্ষণ আগেই খুলে ছুঁড়ে মেরেছে কোথাও একটা। আশেপাশে দৃষ্টি ফিরিয়ে শার্টের হদিস পায়নি আদ্রি। আর জিন্সখানাও এইমাত্র খুলে ফেলল। এখন তার পরনে ছোট্ট প্যান্ট, ধবধবে ফর্সা শরীর, কোথাও লোমের ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। বড় বড় চুলগুলো কপালে এসে পড়েছে। গোলাপি অধরে ভীমরুল কামড়েছে, মনে হয় লাল লাল দেখাচ্ছে এবং একটু ফোলা ফোলা। ঠোঁট মেলে হাসতে সে জানে না। চাপ দাড়িতে কণ্ঠলালির উঁচু জিনিসটা ঢেকে ফেলেছে। বুকের দুই পাশে দুটো কয়লা, তারপর তার একটু নিচে নাভিকুণ্ডল। ওয়ান টাইম এক খানা ব্যান্ডেজ লাগানো পেটের বা পাশে। গোটা গায়ে এবং পিঠে অনেক অনেক ছোট ছোট ক্ষত, যেন 1971 সালের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিল। তখন বুলেটের আঘাত কিংবা ছড়ি লাঠির মাইর পড়েছিল সর্ব অঙ্গে। আদ্রিতা ফ্যাল ফ্যাল নয়নে খানিকক্ষণ তাকিয়েই থাকে অনেকক্ষণ। অতঃপর বিড়বিড় করে বলে, একটা মানুষকে আদর করে হাতি ডাকি, তাই বলে তাকে হাতির মতোই দেখতে হতে হবে? এটার কোনো মানে হয়?
নির্লজ্জ আদ্রিতা নিজ দৃষ্টি টেনে হিচড়ে সরিয়ে নেয় আবরারের পান হতে। মাথা খানা বের করে আনে দরজার হাতল থেকে। সোজা হয়ে দাঁড়িয়ে শরীরে জড়িয়ে রাখা ওড়না খানা মাথায় পেঁচিয়ে ভদ্র সভ্য মেয়ে হয়ে নেয়। অতঃপর মনে পড়ে অ্যানির কথা। তখন তো এভনিকে নামিয়ে দিয়েছিল। দুষ্টুটা আবার কক্ষে ঢুকে পড়ল না তো? চিন্তিত আদ্রিতা পুনরায় এভনির খোঁজে কক্ষে উকি দিতে উদ্ধত হয়। তখনই নজর পড়ে ফ্লোরে। লুচু আদ্রিতার লুচু বিড়াল আরাম করে শুয়ে আবরারকে চেঞ্জ করতে দেখছে। হতাশ আদ্রিতা দীর্ঘ শ্বাস ফেলে বিড়বিড় করে বলে, না নিজে মানুষ হতে পারলাম আর না তোকে মানুষ করতে পারলাম। আমার মতো চরিত্রের গুণ কোথা থেকে পেলি রে সোনা? অ্যানির পা টেনে তাকে সরিয়ে দিতে চায়। বিরক্ত হয় বিড়ালটি। কেমন করে তাকায় আদ্রিতার পানে। হাত পা নাড়িয়ে ছোটাছুটি করে বোঝায় সে দেখবে। আদ্রিতা বোধহয় বুঝল না, তাই কোলে নিতে যায়। চালাক অ্যানি মালিকের হাতে খামচি কেটে ঢুকে পড়ে কক্ষে। আদ্রিতা ভেঙচি কাটে। বিড়বিড় করে বলে, তোকে সহ আমাকে একদিন নির্লজ্জ বেহায়া টকমা লাগিয়ে উন্নত দেশ সুইজারল্যান্ড থেকে জুতো পেটা করে তাড়াবে আতিয়ার হাতির বাচ্চা ছেলে আবরার হাতি ওরফে গোলামের পুতো, দেখে নিস তুই। আদ্রিতা বেমালুম বলেই বসেছিল সে আসলে কেন এসেছিল এই কক্ষের পানে। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মনে পড়ে। তারপর মনে পড়ে অ্যানিকে রেখে চলে গেলে বাঘ মামা বিড়াল মেরে দিবে। শুকনো ঢোক গিলে আদ্রি এবং পরপরই দরজায় টোকা দিয়ে বলে, আসসালামু আলাইকুম বড় ভাইয়া। ভালো আছেন? আমি একটুখানি আপনার কক্ষে ঢুকতে চাচ্ছি। অনুমতি পেলে ঢুকব। কৃপা করিয়া ঢুকিবার অনুমতি প্রেসস করুন বাঘ মামা থুক্কু জাহাপনা। ভেতর থেকে গম্ভীর স্বরে জবাব আসে। এতক্ষণ উকি ঝুঁকি মারার সময় পারমিশন নিয়েছিলে? চুরি করতে গিয়ে চোর ধরা পড়লে যেমন পরিস্থিতি হয় আদ্রিতার অবস্থাও তেমন হয়েছে। উজ্জ্বল মুখখানা পাংশুটে হয়ে গিয়েছে। লোকটা তো এই দিকে তাকায়নি। তাহলে কি করে বুঝল? বার কয়েক শুকনো ঢোক গিলে একবার ভাবে এক দৌড়ে চলে যাবে। পরপরই মনে মনে নিজেকে নির্দোষ প্রমাণ করার শখ জাগে। অজ্ঞতা ইনোসেন্ট ফেস করে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে কক্ষের ভেতর। কপালে ভাঁজ ফেলে আখিপল্লব ছোট ছোট করে নিরপরাধের সুরে জবাব দেয়, আমি তো এসেছিলাম আপনার হাত দেখতে, আপনার ফুলো ফুলো বডি দেখতে নয়। আর উকি দিয়ে হাতই দেখছিলাম, অন্য কিছু নয়। আমার চোখ খুবই ভালো। আপনি যে নেংটু প্যান্ট পরেছিলেন সেটা একদমই দেখেনি। আদ্রিতার ভাষণ শুনতে শুনতে কাবার্ডের পানে এগোয় আবরার। শান্ত ভঙ্গিমায় কাবার্ড খুলে কালো রঙের টি শার্ট বের করে এবং পরপরই গায়ে জড়িয়ে নেয়। বিরক্ত হয় আদ্রিতা। আর একটু থাকত খালি গায়ে। ফুলো ফুলো মার্সেল ভাজ ভাজ বুক দেখতে দারুণ লাগে তার। শাহরুখ খানের বডি দেখে কতবার ক্রাশস খেয়েছে। এবং শক্ত না নরম ছুঁয়ে দেখার স্বাদ পোষণ করে হৃদয়। অ্যানি আবরারের পেছনে পেছনে ঘুরছে। সে যেদিকে যাচ্ছে সেও সেই দিকে যাচ্ছে। মনে মনে তারও ইচ্ছে জেগেছে আবরারের কোলে ওঠার, ছুঁয়ে দেওয়ার। নিজের লালন পালন করা বাচ্চাটির মনোভাব বুঝতে 2 সেকেন্ডও সময় লাগে না আদ্রিতার। সে বাঁকা হেসে আওড়ায়, ওরে হহ আমার অ্যানি, একটু লজ্জা শরম বাঁচিয়ে রাখো সোনা। মায়ের মতো হোসোস না। নিজের কথা শেষ করে সামনে তাকাতেই দেখতে পায় তার ঠিক নাক বরাবর আবরার দাঁড়িয়ে আছে বুকে হাত গুজে। আদ্রিতা মাথা উঁচু করে এক পলক তাকায় আবরারের পানে। পরপরই কেবলা হাসি দিয়ে বলে, এখন তাহলে যাই ভাইয়া? অনেককক রাত হলো ঘুমব। ডিস্টেন্স মেইনটেইন করে চলবে আমার থেকে। ফার্দার আমার সামনে আসবে না। তোমাকে আমার পছন্দ। আবরারকে কথা শেষ করতে না দিয়ে আদ্রিতা বলে ওঠে, আপনাকেও আমার পছন্দ না। আপনার সামনে আসার ইচ্ছেও নেই। জাস্ট মানবতার খাতিরে এসেছিলাম। এরপর থেকে আর যেখানে সেখানে মানবতা দেখাতে আসব না। যত সব আজাইরা ঢং। মুখ বাঁকিয়ে মুহূর্তেই প্রস্থান করে আদ্রিতা। অ্যানি কি বুঝল কে জানে, সেও সুরসুর করে মালিকের পেছনে চলে যায়। আবরারের ঠোঁটের কোণে এক চিলতে হাসির দেখা মেলল বোধ হয় এবং পরপরই সেটা মিলিয়ে যায়। আতিয়া বেগম ছেলের সাথে ভালোমতো 2 দণ্ড কথা বলতে পারেনি এখন পর্যন্ত। পারেনি বলতে আবরার তাকে সময় দিচ্ছে না। এই তো সকালে ঘুম থেকে উঠে ছেলের জন্য কফি করে এনেছিল, কিন্তু কক্ষে প্রবেশ করে দেখে ছেলে নেই। গোটা বাড়িতে কোথাও নেই। মানে সে চলে গিয়েছে। হতাশ আতিয়া মন খারাপ করে কিচেনে ঢোকে রান্না করতে। অহনা এবং তার বাচ্চা সোফায় বসে আছে। মা মেয়ের এক অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে।
অসুস্থ মা ঠিক করে বসতে পারছে না, তবুও বাচ্চাকে কোলে নিয়ে হাসিমুখে এটা ওটা বলছে। আর অবুঝ শিশু হাসছে। আদ্রিতা খানিকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখে তার জীবনে অনেক না পাওয়া রয়েছে। মন খারাপের অনেকগুলো কারণ আছে, কিন্তু কখনোই তার মন খারাপ হয় না, কখনো কান্না পায় না। ১৩ বছর বয়সে মা মারা গিয়েছে। মাকে কবরে শুইয়ে রেখে আসার ৩ ঘন্টা বাদেই বাবার দ্বিতীয় বিয়ে কথা শোনে আদ্রিতা। জানতে পারে তার বাবা সিঙ্গাপুরে আরেকটা বিয়ে করেছে। হয়তো সেই খবর জানতে পেরেই মা পরলোক গমন করেছে। না হলে ভালো মানুষ কখনো হঠাৎ করে মারা যেতে পারে? মা হারা আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। তাই সেদিন আদ্রিতার দাদা জোর করে তার দায়িত্ব তুলে দিয়েছিল আতিয়া বেগমের কাঁধে। কিসের একটা পেপারে সাইন করিয়ে সারা জীবনের জন্য আতিয়া বেগমের সাথে বেঁধে দেওয়া হয়েছিল আদ্রিতাকে। বলা বাহুল্য, আতিয়া বেগম কখনোই দায়িত্ব হেলাফেলা করেনি। মায়ের মতো আগলে রেখেছে তাকে। চাওয়া পাওয়া সবটা পূরণ করেছে এবং এখনও করছে। প্রতি মাসে বাবা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পাঠায় আদ্রিতার অ্যাকাউন্টে, কিন্তু আতিয়া বেগম সেই টাকা খরচ করতে দেয় না। আদ্রিতা একটা ব্যাপার ভেবে দেখে, তার মা সব দায়িত্ব পালন করলেও তাকে বিয়ে দিচ্ছে না কেন? এই তো ২১ বছর হয়ে গিয়েছে তার, কয়েকদিন পরে ২২ হবে। বুড়ি হয়ে যাচ্ছে অথচ মা বিয়ের কথা ভাবছে না। আদ্রিতা কপালে ভাঁজ ফেলে এগিয়ে যায়। অহনার পাশে বসে চিল্লায় বলে ওঠে, মা তুমি আমার বিয়ে দিচ্ছ না কেন? আমার যে বিয়ের বয়স হয়ে গিয়েছে ভুলে গেছ? তখনই আবরার আর সিয়াম বাড়িতে ঢুকল এবং তারা সম্পূর্ণ কথা শুনেছে আদ্রিতার। অহনা আদ্রিতার কোলে তুলে দেয় বাচ্চাকে এবং একটু আরাম করে বসে। সদ্য সিজার করা হয়েছে। দীর্ঘক্ষণ বাচ্চা কোলে রাখলে পেরেশান হয়ে ওঠে। আদ্রিতা বাচ্চাকে কোলে নিল ঠিকই, তবে মনে মনে বিড়বিড় করে বলে, কয় বছরের জন্য যে আমার কোলে তুলে দিল আল্লাহ জানে। ইদানিং অ্যানি ভীষণ জেলাস ফিল করে। এই যে আদ্রিতার কোলে ছোট্ট বাচ্চা যাকে এই মুহূর্তে টপাটপ চুমু খাচ্ছে, এটা দেখে তার হিংসা হচ্ছে। মনে হচ্ছে তাকে গুরুত্ব কম দিচ্ছে। অসহায় অ্যানি বসে পড়ে আদ্রিতার পায়ের কাছে কুটুর কুটুর নয়নে তাকিয়ে থাকে। অপেক্ষা করে কখন এই বাচ্চাটা নামবে তার মালিকের কোল থেকে। আতিয়া বেগম একটার পর একটা বাটি এনে রাখছে টেবিলে। একটু আগে যে আদ্রিতা মস্ত বড় এক খানা কথা বলেছে, বেমালুম ভুলেই গিয়েছে বোধহয় তিনি। কোনো জবাব দিল না, প্রতিক্রিয়া করল না। কেন কেন কেন? আবরার শান্ত নয়নে তাকিয়ে আছে আদ্রিতার পানে। সিয়াম একবার আদ্রিতাকে দেখছে তো আবার আবরারকে। অতঃপর কিছু একটা চিন্তা করে একগাল হাসে। বা হাতে চুলগুলো পেছনে ঠেলে টি শার্ট খানা টেনেটুনে ঠিক করে নেয়। পকেট থেকে ফোন বের করে তার স্ক্রিনে নিজের চেহারা খানা একবার দেখে নেয়। আদ্রিতা তোমার জন্য একটা ছেলে দেখেছি, বলতে বলতে এগিয়ে যায়। একদম আদ্রিতার পাশে গিয়ে বসে পড়ে। অহনা ছোট ছোট নয়নে সিয়ামের পানে তাকিয়ে বলে, তোকে কে দায়িত্ব দিচ্ছে আদ্রিতার জন্য ছেলে খোঁজার? আহোহো অহনা, তুই সারা জীবন বলদি থেকে যাবি। আমিও বাংলাদেশি, আদ্রিতাও বাংলাদেশি। তো আমার একটা দায়িত্ব রয়েছে না? আদ্রিতা বলো, দায়িত্ব আছে না? আদ্রিতা খুশি হয়ে কিছু বলতে যাবে তার আগেই আতিয়া বেগম বলে ওঠে, আমি কখনো আদ্রিতার বিয়ে দিব না। সিয়ামের হাসি মুখটা চুপসে যায়, সেই সাথে আদ্রতারও। তাকে বিয়ে দেওয়া হবে না মানে সারা জীবন সিঙ্গেলি কাটাতে হবে? গভীর রাতে বরের সাথে রোমাঞ্চ করা হবে না? চুমু খাওয়া হবে না? বাচ্চার মা হওয়া হবে না? বরের কোলে ওঠা হবে না? এটা মানা যায়? আদ্রিতা মানতে পারবে? কখনোই না। রোমাঞ্চ করার জন্য হলেও বিয়ে করতেই হবে। আচমকা আদ্রিতা চিৎকার করে দাঁড়িয়ে পড়ে, চিল্লিয়ে বলে, মা আমার বিয়ে করতেই হবে। একটা জীবন জামাইয়ের আদর ছাড়া কাটাতে পারবো না আমি। চারজন সদস্য বড় বড় নয়নে তাকায় আদ্রিতার পানে। আবরার চোয়াল শক্ত করে ফেলে। ইচ্ছে করছে থাটিয়ে একটা থা অপ্প র বসিয়ে দিতে, বেয়াদব একটা। আতিয়া আর অহনা হেসে ফেলে। সিয়াম আফসোসের সুরে বলে, তোমার মতো করে বলতে পারি না বলে আজও আমি সিঙ্গেল। লজ্জা পায় আদ্রিতা। এত জোরে বলা উচিত হয়নি। এতগুলো বড় বড় মানুষ। ছিহহ আদ্রিতা, ছিহহ। তুই তো দেখছি সত্যি সত্যিই চরিত্রহীন হয়ে যাচ্ছিস। চরিত্রের চও নেই তোর। কাচুমাচু হয়ে বসে পড়ে আতিয়া প্লেটে খাবার পরিবেশন করতে করতে বলে,
আমার দুটো সন্তান, তাদের কাছে আমার কোনো মূল্য নেই। বছরের পর বছর চলে গিয়েছে, তারা কখনোই আমার খোঁজ নেয়নি। হ্যাঁ, প্রতি মাসে মোটা অঙ্কের কিছু টাকা পাঠিয়েছে। দীর্ঘদিন জন্ডিসে ভুগেছি। বাড়ির প্রতিটা সদস্য বদনাম দিয়েছিল আমি বুড়ো বয়সে প্রেগন্যান্ট হয়েছি। আমার ছেলে মেয়ে পাশে থাকলে এমন বদনাম দেওয়ার সাহস কারোর হতো না। আমার বেঁচে থাকার অবলম্বন আদ্রিতা। এই মেয়েটিকে বুকে জড়িয়েই বেঁচে আছি আমি। আমার সুখ দুঃখে এই একটা মানুষকেই পাশে পাই। তাকে বিয়ে দিয়ে পরের ঘরে পাঠালে যে আমি একদম নিঃস্ব হয়ে যাব, একাকিত্বে মরে যাব। বলতে বলতে আখিতে অশ্রু জমে আতিয়া বেগমের। আবেগে ভেসে যায় আদ্রিতাও। তারও কান্না পায়। উহু আতিয়া বেগমের দুঃখের কথা শুনে নয়, নিজের দুঃখের কথা মনে করে। চিরন্তন সত্য কথা হচ্ছে আদ্রতারও আতিয়া বেগম ছাড়া আর কেউ নেই। এই মানুষটি না থাকলে আদ্রিতাও একাকিত্বে মরে যেত। অহনা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। সবাইকে সেন্টি খেতে দেখে আদ্রিতা বলে ওঠে, ইহোহো মা, তোমার যদি আরও একটা ছেলে থাকতো তাহলে তাকে আমি বিয়ে করতে পারতাম। তারপর সারা জীবন একসাথেই থাকতাম। দারুণ হতো না? আবরার বড় বড় পা ফেলে নিজ কক্ষের পানে অগ্রসর হয়। এতক্ষণে কেউ তাকে খেয়াল করেনি। আতিয়া বেগম পায়েসের বাটি হাতে নিয়ে এক দৌড়ে এসে দাঁড়ায় আবরারের সামনে এবং বলে, শুভ জন্মদিন বাবা, তোর বাকিটুকু শেষ করতে পারে না আতিয়া বেগম আবরার তাকে পাশ কাটিয়ে চলে যায়। আতিয়া বেগম ধপ করে বসে পড়ে ফ্লোরে। আজ তার ছেলের জন্মদিন, তাই তো সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলের পছন্দের সকল কিছু একা হাতে রান্না করেছে। ভেবেছিল আজকের দিনটাতে আবরার তার সাথে ভালো করে কথা বলবে, পায়েস খাবে, কিন্তু তার কিছুই হলো না। খুব বেশি ভুল করেছিল কি সে? মস্ত বড় অপরাধী? সিয়াম হতাশ হয়। অহনাও কেঁদে ফেলে। আদ্রিতা চোয়াল শক্ত করে ফেলে। এক রাশ রাগ জন্মায় আবরারের ওপর। ইচ্ছে করছে বড় বড় চুলগুলো টেনে ছিঁড়ে দিতে। সেই সকালে কারোরই আর খাওয়া হয় না। আতিয়া বেগম নিজ কক্ষে দরজা আটকে কাঁদছে। অহনা তৈরি হতে গিয়েছে। আজকে তাকে হাসপাতালে যেতে হবে চেকআপ করাতে। অহনার স্বামী হিমেল এবং শাশুড়ি এসে বসে আছে। তারাই নিয়ে যাবে ডাক্তারের কাছে। বাবু এখন হিমেলের কোলে। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে একটু বাইরে বের হয়। আজকেই প্রথমবার বাইরে বের হলো আদ্রিতা। কাউকে বলে আসেনি, সাথে এনেছে আতিয়া বেগমের ফোনখানা। আসিফ আদনান রিপ্লাই করেছিল মেসেজের এবং বলেছে আজকে কল দিবে। এখানকার মেয়েগুলো বেশ সুন্দর। জিন্স টপ শর্টস যে ড্রেসই পরুক তাদের বেশ সুন্দর লাগে। আদ্রিতা রাস্তার এক কোণা দিয়ে হাঁটছে এবং রাস্তা দিয়ে যত মানুষ যাচ্ছে সবাইকে পর্যবেক্ষণ করছে। সরু রাস্তার দুই পাশেই রয়েছে ছোট ছোট বাড়ি। বাংলাদেশের ঢাকার শহরের মতো উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে। অতিরিক্ত যানবাহনও নেই। রিকশা, অটো, টোটো, টেম্পু, ঠেলা গাড়ি কিছুই নেই। শুধু একটু পরপরই লাল, কালো, সাদা রঙের 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে। খুব বেশি জোরে ড্রাইভ করছে না, বরং রয়েছে ধীরে সুস্থে। হাঁটতে হাঁটতে কত দূর চলে এসেছে জানা নেই আদ্রিতার। তবে পা ব্যথা করছে। কোল থেকে অ্যানিকে নামিয়ে রাস্তার পাশে বসে পড়ে। তখনই ফোন বেজে ওঠে। স্ক্রিনে আসিফ আদনান নামটা ভেসে উঠেছে। আদ্রিতার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে রিসিভ করে। হ্যাঁ, আমি আদ্রিতা। ওপাশ থেকে হাসির শব্দ ভেসে আসে। হ্যাঁ, চিনতে পেরেই কল করেছি। কেমন আছো? ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। সুইজারল্যান্ডের কোথায় আছো? জুরিক শহর মেবি। সেখানে আমার নানু বাড়ি। বছরে একবার যাওয়া হয় আমার। কতদিন থাকবে তুমি? 2-3 মাস মনে হয়। সঠিক জানি না তো। ঠিক আছে, আমি আসছি এই মাসের মধ্যেই। জরিক নদী দেখেছ? আমাকে এখানে ঘুরতে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কিছুই দেখতে পারিনি। আচ্ছা, আমি এসে ঘুরতে নিয়ে যাব। আদ্রিতার খুশি আর দেখে কে। মনটা নেচে ওঠে পেকুন তুলে। কিছু বলার জন্য হা করে, তখনই ভেসে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। এই নিয়ে 3 বার এই কণ্ঠ শুনল আদ্রিতা। এখানে কি করছো? চমকে পেছনে তাকায় আদ্রিতা। কালো রঙের একখানা গাড়ি থেমে আছে ঠিক তার পেছনে। গাড়ির কাচ নামানো। সেই কাচের মধ্যে দেখা যাচ্ছে আবরার তাসনিনের গম্ভীর মুখশ্রী। হাত ফসকে ফোনখানা পড়ে যায় আদ্রিতার। অ্যানি পরিচিত মুখ দেখে এক দৌড়ে গাড়ির নিকট চলে যায়।
মিউ মিউ আওয়াজ তুলে ডোর খোলার ইঙ্গিত দেয়, কিন্তু পাষাণ আবরার খোলে না ডোর। আদ্রিতা মাথা নিচু করে ফেলে, কোলের মধ্যে পড়ে থাকা ফোন খানা তুলে কানে নেয়। ছোট স্বরে বলে, আমার ভাই এসেছে, রাখছি, পরে কল করব। পরপরই কান থেকে ফোন নামিয়ে দাঁড়িয়ে পড়ে। আবরারের কপালে ভাঁজ পড়ে। ভাই এসেছে? ভাই? আবরার তার ভাই হয়? আদ্রিতা দাঁড়িয়ে পড়ে, দুপা এগিয়ে এসে অ্যানিকে কোলে তুলে নেয় এবং মাথা নিচু করে বলে, ঘুরতে এসেছিলাম, যাচ্ছি বাসায়, বলেই হাঁটতে শুরু করে। আবরার গাড়ি থেকে নামে, বড় বড় কদমে আদ্রিতার সামনে এসে দাঁড়ায়। প্রথমেই হাত থেকে ফোনটা টেনে নিয়ে ছুঁড়ে মারে দূর অজানায়। ফোন খানা কোথায় গিয়ে পড়ে তার হদিস নেই। আদ্রিতা বড় বড় নয়নে তাকায় আবরারের পানে। এটা কি করলেন আপনি? মায়ের ফোন এটা, ফেললেন কেন? কৈফিয়ত দেওয়ার মতো মানুষ আবরার নয়, তাই কোনো কৈফিয়ত না দিয়ে আদ্রিতার বা হাতখানা মুঠোয় পুড়ে নেয় এবং টানতে টানতে নিয়ে আসে গাড়ির নিকটে। আদ্রিতা সমান তালে বকবক করতে থাকে, কি করছেন আপনি? আমাকে জোর করতে হবে না, ভালোভাবে বললেই আমি গাড়ি বসব। হাত ছাড়ুন, টানটানির দরকার নেই তো। তবে সেই সব কথা শোনে না আবরার। গাড়ির দরজার কাছে এনে আদ্রিতার হাত ছেড়ে দেয়, পরপরই নিজে বসে পড়ে ড্রাইভিং সিটে এবং আদ্রিতাকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে দেয়। আশ্চর্য, আদ্রিতার কয়েক সেকেন্ড সময় লেগে যায় কোথায় বসে আছে বুঝতে। পরপরই অনুভব করে তার পিঠের ওপর দিয়ে একটা দড়ি চলে গেল, মানে গাড়ির সিট বেল্ট বেঁধে নেয় আবরার আদ্রিতা সহ। এটা কি করছেন? এভাবে কি করে যাব? আমাকে পাশে বসিয়ে দিন, নিচু স্বরে বলে আদ্রিতা। অ্যানি পড়ে আছে পাশের ছিটে, সে গাড়িতে উঠতে পেরেই খুশি। আদ্রিতার সাথে কি হচ্ছে সেদিকে খেয়াল নেই। আবরার যেন শুনছেই না আদ্রিতার কথা। তবে আদ্রিতা চুপ থাকতে পারছে না। এভাবে বসা যায়? ছিহহহ ছিহহহ। অস্বস্তিতে জেকে ধরেছে, লজ্জায় গাল দুটো টকটকে লাল রং ধারণ করেছে। চোখের সামনে আবরারের প্রশস্ত বুক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। নাকে ভেসে আসছে জেন্টস পারফিউমের কড়া ঘ্রাণ, গলা শুকিয়ে কাটকাট হয়ে গিয়েছে। ইতোমধ্যেই হাত পায়ে মৃদু কম্পন অনুভব করছে। আদ্রিতা পুনরায় বলে, ভাইয়া আমাকে। বাকিটুকু শেষ করার আগেই আবরার চাপা স্বরে চলে ওঠে, আম ইউর হাজব্যান্ড। কি বলছেন এসব? অলক্ষণে কথা নিয়ে মজা করবেন না প্লিজ, ভয়ার্তক স্বরে বলে আদ্রিতা। জবাব দেয় না আবরার, তাকায়ও না আদ্রিতার পানে, বরং খুবই মনোযোগ সহকারে ড্রাইভ করতে থাকে। আদ্রিতা বড় বড় নয়নে তাকিয়ে আছে আবরারের মুখ পানে। খুবই কাছাকাছি রয়েছে মুখখানা। যতটা কাছাকাছি থাকলে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যায় ঠিক ততটাই কাছাকাছি। এই মুহূর্তে আদ্রিতা আবিষ্কার করল লোকটার থুতনিতে কাটা দাগ রয়েছে। দাড়ির জন্য দাগটা দেখা যায় না, আর বা চোখের পাশে একটা ছোট তিল রয়েছে, একদমই ছোট, কাছাকাছি ছাড়া নজরে পড়বে না। তারপর লোকটার বুকের ভেতর হতে টিপটিপ আওয়াজ আসছে, হার্টবিট দ্রুত চলছে বোধ হয়। আদ্রিতা ব্যাপার খানা শিওর হওয়ার জন্য নিজের বা হাতখানা চেপে ধরে আবরারের বুকের বা পাশে। মাথা খানা এগিয়ে কান খাড়া করে, নাহহ ঠিকই শুনছে, টিপটিপি করছে। মেয়ে মানুষ কোলে বসে থাকলে শুধু হার্টবিট নয় আরও অনেক কিছুই ফাস্ট চলে। ভূমিকম্পের ন্যায় শোনালো আবরারের কথা খানা। সাইক্লোন যেমন হঠাৎ করে এসে কাঁপিয়ে দেয় প্রকৃতি, ঠিক তেমনি আবরারের কথা খানা কাঁপিয়ে দেয় আদ্রিতার সমস্ত সত্তা। অন্যরকম শোনালো লোকটার কণ্ঠ। ডার্ক রোমান্টিক মুভিতে হিরো যখন নায়িকার সাথে রোমাঞ্চ করার মত্ত থাকে, তখন দুই এক খানা কথা বলে স্লো ভয়েসে, ঠিক তেমন শোনালো। লোকটার বউয়ের কপালে শনি রবি সোম সব রয়েছে। দেখা গেল সর্বক্ষণ বউকে কোলে নিয়ে ভুলভাল বার্তা বলে গেল, বা এমনও হতে পারে বদ্ধকক্ষে 4-5 দিন কাটিয়ে দিল। ওহহ মাই গড! শুকনো ঢোক গিলে আদ্রিতা আখি পল্লব বন্ধ করে নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা চালায়। অ্যানি পাশের সিটে গা এলিয়ে দিয়েছে এবং কুটুর কুটুর নয়নে আবরার আদ্রিতাকে দেখতে। পলক ফেলছে না চোখের, আবার কিছু বলছেও না, যেন আদ্রিতা এবং আবরার মুভি করছে আর অ্যানি সেই সিন দেখছে। একটু নড়েচড়ে ওঠে আদ্রিতা, আবরারের কাঁধে হাত দিয়ে একটু ভালে করে বসার চেষ্টা করে।
তখনই আবরার ফের বলে ওঠে, মম, ডোন্ট ডিস্টার্ব। কপালে ভাঁজ পড়ে আদ্রিতার। কখন সে ডিস্টার্ব করল? উল্টে সেই তো আদ্রিতাকে ডিস্টার্ব করছে। হাতে ভেজা ভেজা কিছু অনুভব করতেই আদ্রিতা নজর দেয় আবরারের গলায়। ঘেমে গিয়েছে লোকটা। কিন্তু কেন? ওয়েদার তো ঠান্ডা, শীতের পোশাক পরার মতো ওয়েদার। তাহলে এই হাতি ঘামছে কেন? আশ্চর্য। হঠাৎ গাড়ি থেমে যায়। আদ্রিতার হুঁশ ফেরে। এতক্ষণ আবরারকে অনুভব করতে এতই ব্যস্ত ছিল যে কখন পথ ফুরিয়ে গিয়েছে খেয়ালই করেনি। আবরার চোখ বন্ধ করে আদ্রিতার কোমরে হাত রাখে। গভীরভাবে ছুঁয়ে দেয় কোমরের ভাঁজ। পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। নিজের হাতখানা রাখে আবরারের হাতের ওপর এবং বল প্রয়োগ করে ছাড়ানোর চেষ্টা করে। রিনরিনিয়ে বলে, আমি নামব। বিরক্ত হল বোধহয় আবরার। চোখ মুখ কুঁচকে চোখ খুলে আদ্রিতার নিচু মুখের পানে তাকিয়ে গম্ভীর স্বরে ভয়ঙ্কর কিছু অশ্লীল বাক্য আওড়ায়। আদ্রিতা চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কান দিয়ে যেন ধোঁয়া বেরুচ্ছে তার। ছিহহ, লোকটা এত অশ্লীল। বিড়বিড় করে বলে, আপনি প্লিজ মুখে ফুলস্টপ মেরে থাকুন। মুখ খুললেই ভূমিকম্প হয়ে যাবে। আবরার বোধহয় শুনতে পেল আদ্রিতার কথা। তাই তো চাপা স্বরে বলে ওঠে, ভূমিকম্প এখনো হয়নি। আসিফ আদনান নামটা আর একবার শুনলে ভূমিকম্প হবে তোমার ছোট্ট দেহখানায়। সহ্য করতে পারবে না, মরে যাবে। নিজ বক্তব্য শেষ করে সিট বেল্ট খুলে গাড়ির দরজা খুলে দেয় আবরার। আদ্রিতা যেন এটারই অপেক্ষায় ছিল। তাড়াহুড়ো করে নেমে পড়ে আবরারের কোল হতে। কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে চলে যায় মূল ফটকের ভেতরে। দরজার সামনে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে দুটো শ্বাস টানে। এতক্ষণ যেন শ্বাস আটকে ছিল। লোকটা ভয়ঙ্কর। শুধু ভয়ঙ্কর নয়, নির্লজ্জ। ছিহহ, কিসব কথা বলে। মুখের কোনো ব্রেক নেই। অসভ্য হাতি একটা। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কলিং বেল চেপে দাঁড়িয়ে থাকে। একবার পিছু ঘুরে উকিও দিয়ে ফেলেছে ইতোমধ্যে। মনে হচ্ছে এই বুঝি লোকটা পেছনে চলে আসলো আর আবারও কিছু ভুলভাল বাক্য আওড়ালো বা আদ্রিতাকে। না না, ছিহহ, লোকটা আর এমন করবে না। এভনি আদ্রিতার পা ঘেঁষে দাঁড়ায়। সে মাত্রই দৌড়ে এলো। মিনিট দুয়েক পরে সিয়াম দরজা খুলে দেয়। আদ্রিতাকে দেখে এক গাল হেসে বলে, উফ, আদ্রিতা, তুমি হচ্ছ চোখের শান্তি। তোমায় দেখলেই পরাণ জুড়িয়ে যায়। আদ্রিতা সিয়ামকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, সিয়াম ভাই, আমি আপনার আপন বোন, ফ্ল্যাট করবেন না। সিয়ামের হাসি মাখা মুখখানা চুপসে যায়। হাত দ্বারা কপালে দুটো আঘাত করে উচ্চস্বরে বলে, ইয়া মাবুদ, এই ছিল আমার কপালে। হতে চাইলাম বর, বানিয়ে দিল আপন ভাই। এসব আমি কেমনে সহ্য করব? আদ্রিতা হেসে ফেলে সিয়ামের কথা শুনে। অলস ভঙ্গিমায় সোফায় এসে বসে। হাতের ইশারায় সিয়ামকেও ডাকে নিজের পাশে বসতে বলে। ভদ্র ছেলে সিয়াম এসে বসে আদ্রিতার পাশে। ভাই, উনি বলল আম ইউর হ্যাজব্যান্ড। কেন বলল গো? কাহিনী কি? পাগল হলো নাকি? আরে ধুর, ওই শালা পাগল। ছোটবেলায় তোমাদের বিয়ের কথা হয়েছিল, ও সেটা ধরেই পড়ে আছে। হে হে, ভেবেছে তোমাকে বিয়ে করবে। পাগল ছেলে। কেবলা মার্কা হাসি দিয়ে বলে সিয়াম। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, পৃথিবীতে এত এত ভালো মানুষ থাকতেও আমার বিয়ের কথা কেন ওই হাতির সাথেই হয়েছিল সিয়াম ভাই? সিয়াম সান্ত্বনা দেওয়ার ভঙ্গিমায় বলে, তুমি চাইলে হাতি ডিলিট করে সিয়ামকে সেভ করতে পারো। অপশন আছে। আদ্রিতা মুখ বাঁকায়। পাগলের থেকে হাতিই ভালো নয় কি? তুমি আমায় পাগল বললে আদ্রিতা? না তো ভাই। কখন বললাম? আপনি আমার আপন ভাই। পাগল বলতে পারি? সিয়াম ঘোর প্রতিবাদের সুরে কিছু বলবে তার আগেই হুড়মুড়িয়ে ঢুকে পড়ে আহাদ, আমান এবং ইভান। তাদের হাতে রয়েছে বিশাল সাইজের ব্যাগ। কৌতূহলী আদ্রিতা প্রশ্ন করে, ব্যাগে কি আছে? জবাব দেয় আমান, আজকে আবরারের বার্থডে তো, ওকে সারপ্রাইজ দিব। পরপরই ওরা কাজে লেগে পড়ে। অহনা আদ্রিতার কোলে বাচ্চা দিয়ে নিজেও ওদের হাতে হাতে সাহায্য করে। আতিয়া বেগম শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তার ছেলে কি এসব মানবে? করবে বার্থডে সেলিব্রেট? হয়তো করবে না। ঘণ্টা লেগে যায় সাজানো শেষ হতে।
আমান এবং আহাদ আতিয়া বেগমকে জোর করে কিচেনে পাঠিয়ে দেয়। তারা কেন কেক আনেনি? আতিয়া বেগমের হাতে বানানো কেক দিয়েই আবরারের বার্থডে সেলিব্রেট করবে। কাজ শেষে সকলেই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ে। বাচ্চা কাঁদছে বিধায় অহনা তাকে নিয়ে নিজ কক্ষে চলে যায় দুধ খাওয়াতে। আদ্রিতা একখানা বেলুন ফুলানোর চেষ্টায় আছে। আমান বলে, আদ্রিতা তুমি কবিতা বলতে পারো? হ্যাঁ ভাইয়া, খুব পারি। এমনকি মুখে মুখে কবিতা বানাতেও পারি। শোনাবো একটা? আহাদ বলে, শোনাও তো দেখি। সোজা হয়ে বসে আদ্রিতা শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, আম পাতা জোড়া জোড়া, সিয়াম ভাইয়ের কপাল পোড়া, শেয়ালের ডাকে কুকুর নাচে, আহাদ ভাই আশায় বাঁচে, রাতের রং কালো, আমান ভাই খুবই ভালো, দূর আসমানে বক থাকে, ইভান ভাই কুকুকু বলে ডাকে, মানুষ নাম তার দেখতে হাতির বাচ্চা, সে আর কেউ নয় আমাদের আবরার চাচা। আতিয়া বেগম উচ্চস্বরে হেসে ফেলে আদ্রিতার কবিতা শুনে। আমান লাজুক হেসে আদ্রিতার পাশে বসে পড়ে। আহা, তাকে ভালো বলেছে মানে আদ্রিতার তাকে ভালো লাগে। অহনার বাবুর নাম রাখা হয়েছে আহির। নামটা রেখেছে অহনার স্বামী হিমেল। এই মুহূর্তে বাবুকে কোলে নিয়ে তিনি বসে আছে ড্রয়িং রুমের এক কোনায়। ছেলের থেকে চোখ ফেরাচ্ছে না। আদ্রিতা অ্যানিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে হিমেলের পাশে। ও মূলত গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে হিমেলকে। আদ্রিতা জেনেছে হিমেল সুইজারল্যান্ডে থাকত। এখানেই তার পরিবার। অবশ্য তার জন্ম হয়েছে বাংলাদেশের রংপুর জেলায়। বাবা চাকরির খোঁজে পাড়ি জমিয়েছিল এই অদ্ভুত কান্ট্রিতে। তারপর ছেলে এবং বউকে নিয়ে এসেছে। অহনা কেন এই লোকটিকে বিয়ে করল? হাজার হাজার মাইল দূরত্ব আগে কখনোই কেউ কাউকে দেখেনি। তারপরও এই লোকটির জন্য ঘর ছেড়েছিল। একা একাই পাড়ি দিয়েছে সুইজারল্যান্ড। একবারও কি তার ভয় করেনি? যদি লোকটা ভালো না হতো? যদি অহনাকে মেরে দিত? একবার সময় করে অহনাকে জিজ্ঞেস করবে। জানতে চাইবে তাদের প্রেমের কাহিনী। আরে হহ আদ্রিতা, এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, কেক সাজাবে। আমান কথা বলতে বলতে আদ্রিতার ডান হাতখানা মুঠোয় পুড়ে নেয়। আদ্রিতার বক্তব্য না শুনেই তাড়াহুড়োয় টেনে নিয়ে যেতে থাকে তাকে। কেক ডেকোরেশন করছে সিয়াম। তাকে বলে বলে দিচ্ছে আহাদ। ইভান ভিডিও করতে ব্যস্ত। বরাবরই ভিডিও ভালোই করে ইভান। আমান ভাই হাত ছাড়ুন। খানিকটা শক্ত গলায় বলে আদ্রিতা। কথা খানা আমানের কর্ণকুহুরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হাত ছেড়ে দেয়। অনুশোচনা বোধ ফুটে ওঠে মুখশ্রীতে। মজা করে ঠিক আছে, কিন্তু সে মানে আদ্রিতা তার বন্ধুর বউ। সরি আদ্রিতা। কিছু মনে করো না। আমি তোমাকে বোনের চোখে দেখি। ইটস ওকে ভাইয়া, আমি কিছু মনে করিনি। চলুন। আমানকে এড়িয়ে এক প্রকার দৌড়েই সিয়ামের পাশে গিয়ে দাঁড়ায় আদ্রিতা। অ্যানিকে কোল থেকে নামিয়ে দেয়। বেশি মানুষ একদমই পছন্দ নয় অ্যানির। তাই আদ্রিতার থেকে ছাড়া পাওয়ার পরেও দৌড়ে এদিক সেদিকে যায় না। ঘাপটি মেরে বসে থাকে মালিকের পায়ের কাছে। কে কে নাম লেখা নিয়ে বাদে বিপত্তি। সিয়াম লিখেছে সেটা একদমই ভালো হয়নি। হ্যান্ডরাইটিং ভালো নয় তার। গোটা কেকের সৌন্দর্য নষ্ট করে দিয়েছে নামখানা। সকলেই বিরক্ত সিয়ামের প্রতি। আহাদ চোখ পাকিয়ে তাকায়। বা লিখছস শালা, লেখা তুল, আমি লিখমু। ইভান ক্যামেরা ফেলে দিয়ে জাপটে জড়িয়ে ধরে আহাদের পা। কাদো কাদো স্বরে বলে, মাপ কইরা দে ভাই, তুই লিখিস না। তোর হাতের লেখা জঘন্যতম আল্ট্রাপো ম্যাক্স। কিটকিটিয়ে হেসে ওঠি সিয়াম। আহাদ দাঁতে দাঁত চেপে লাথি মারে ইভানকে। ছিটকে ক্যামেরার কাছে গিয়ে পড়ে সে। আমান বলে, নামটা আদ্রিতা লিখুক। শুনেছি সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। খুশিতে গদগদ হয়ে ওঠে আদ্রিতা। মুহূর্তেই সিয়ামের হাত থেকে নিয়ে নেয় লেখার যন্ত্র এবং ফটাফট লিখে ফেলে, শুভ জন্মদিন আবরার তাসনিন। ইচ্ছে ছিল হাতির বাচ্চা লেখার, কিন্তু আতিয়া বেগম সামনেই দাঁড়িয়ে আছে বিধায় লিখতে পারে না। সবাই আদ্রিতার লেখার বেশ প্রশংসা করে। সমস্ত ডেকোরেশন শেষ হওয়ার পর মুহূর্তেই আবির্ভাব ঘটে আবরার তাসনিনের। গম্ভীর মুখশ্রী তার, যেন হাসলেই জরিমানা হয়ে যাবে। আতিয়া বেগম কাছুমাছু হয়ে দাঁড়ায়। নিজের মুখ লুকাতে ব্যস্ত যেন। এই বুঝি আবরার সবকিছু তছনছ করে দিবে। উচ্চস্বরে চিল্লিয়ে বলে উঠবে, এসব কে করেছে? আমার পছন্দ নয় জানো না তোমরা?
তখন কি হবে? আতিয়াই বুঝি দোষী। আবরার ভাববে তার মা এত সব কিছুর আয়োজন করেছে, এখানে মেয়ের জামাই রয়েছে। আবরার যদি সকলের সামনেই আতিয়াকে দুটো কথা শুনিয়ে দেয়, তখন কি করে সহ্য করবে তিনি? তার এত সব ভাবনার মাঝেই শুনতে পায় সকলের উচ্চস্বরে বলা, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডেয়ার আবরার স্লোগানটি। শুকনো ঢোক গিলে আতিয়া ভয়ার্তক দৃষ্টিতে তাকায় ছেলের মুখ পানে। আবরার চরম বিরক্ত, কপাল কুঁচকে ধীর গতিতে এগিয়ে যায়। আদ্রিতা ভেঙচি কাটে। সব কিছুতেই লোকটার বাড়াবাড়ি। এত সুন্দর আয়োজন করেছে তারা, ইয়া বড় কেক, এসব দেখে তো খুশি হওয়ার কথা। আদ্রিতার জন্মদিন কখনোই সেলিব্রেট করা হয়নি। বার্থডে উপলক্ষে এক টুকরো কেক আদ্রিতা কোনোদিনও চোখে দেখেনি। যখন মা বেঁচে ছিল, তখন মা বলতো, সামনে বছর তোর বাবা বাড়ি আসলে বড় করে জন্মদিন সেলিব্রেট করব। আর মা মারা যাওয়ার পরে বাবা প্রতি বছর জন্মদিনে কল দিয়ে বলে, সামনে বছর তোমার বার্থডে সেলিব্রেট করব। আজ অবধি সামনে বছর আর আসলো না। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা এক পা দুপা করে আবরারের পাশে গিয়ে দাঁড়ায়। ফিসফিস করে বলে, আমার মাকে কষ্ট দিয়ে একটা বাক্য উচ্চারণ করবেন না। মন চাইলে কেক কাটুন, না হলে মুখ বন্ধ রেখেই কেটে পড়ুন এখান থেকে। ভ্রু জোড়া কুঁচকে ফেলে আবরার বাঁকা নয়নে এক পলক তাকায় আদ্রিতার পানে। পরপরই গম্ভীর স্বরে বলে ওঠে, আমি জন্ম নিয়ে পৃথিবীতে অষ্টম আশ্চর্যজনক কিছু হয়নি, সো আমার বার্থডে এত ধুমধাম করে সেলিব্রেট করার কিছু নেই। ব্যাসস বক্তব্য শেষ করে বড় বড় পা ফেলে কেটে পড়ে ড্রয়িং রুম থেকে। কাউকে কোনো কথা বলার সুযোগ দেয় না। হতাশ হয় আহাদ, আমান, সিয়াম এবং ইভান। তারা প্রতি বছরও কোনো না কোনো সারপ্রাইজ প্ল্যানিং করে, আর তাদের প্ল্যানিং ভেস্তে দেয় আবরার, তাসনিন। এক্কেবারে নিজ কক্ষের পদচারণ করে দরজা আটকে দেয় বিকট শব্দে আবরার। কেঁপে ওঠে ড্রয়িং রুমে উপস্থিত সকলেই। আবারও চোখের কোণে অশ্রু জমে আতিয়া বেগমের। অহনা আহিরকে কোলে নিয়ে বসেছিল স্বামীর পাশে। ভাইয়ের বিহেভিয়ারে ভীষণ কষ্ট পায়। হিমেল হাত রাখে অহনার কাঁধে, সান্ত্বনার বাণী আওড়ে বলে, ইটস ওকে যান, মুড অফ করো না। অহনা হিমেলের পানে তাকিয়ে মলিন হাসে। এই মানুষটা আছে বলেই অহনা পৃথিবীতে সুখ খুঁজে পেয়েছে। এই একটা মানুষ অহনার জীবন রাঙিয়ে দিয়েছে ভালোবাসা দ্বারা, মুছে দিয়েছে সকল গ্লানি, দুঃখ আর তাকে ছুতেই পারে না। কিছু মুহূর্ত আগে আলোয় ঝলমল করা বাড়িটা এখন শুনশান নীরবতায় ছেয়ে গিয়েছে। কোথাও কোনো জনমানব খুঁজে পাওয়া দেয়। অহনা তার সন্তান হিমেলের সাথে চলে গিয়েছে শ্বশুর বাড়িতে। এখানে আর হিমেল রাখবে না ওদের। আতিয়া বেগম গিয়েছে অহনার সাথে। মেয়েকে একা ছাড়তে মন সায় দিচ্ছে না তার। নাতনিকে ছাড়া এক মুহূর্ত থাকার কথাও ভাবতে পারে না। আমান, আহাদ এবং ইভান চলে গিয়েছে যার যার বাসস্থানে। সিয়াম শপিং মলে গিয়েছে। যাওয়ার আগে আদ্রিতাকে বলেছিল সাথে যেতে, কিন্তু আদ্রিতা যায়নি। বর্তমানে আদ্রিতা এবং অ্যানি বসে আছে ড্রয়িং রুমে। সামনে টিভির স্ক্রিনে চলছে মাই ফ্লট মুভি। গভীর মনোযোগ দিয়ে মুভিখানা দেখছে আদ্রিতা। প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছে। নিক এবং নোয়া গাড়িতে। নিক ড্রাইভ করছে এবং নোয়া পাশে বসে আছে। ইংরেজি হিন্দি কোনো ভাষাই বোঝে না আদ্রিতা, তবুও একটু একটু আন্দাজ করতে পারে। মুহূর্তে নোয়া নিকোলাসের হাতের ওপর হাত রেখেছে। বিষণ্ণ স্বরে বলছে, আমি তোমার শোতালো বোন। আমাদের সম্পর্ক মানবে না কেউ। তোমার বাবা আমার মা কেউ মেনে নিবে না। সাথে সাথে নিকোলাস গাড়ি থামিয়ে ফেলে। সিটবেল্ট খুলে নোয়ার গালে হাত রাখে এবং চুম্বন এঁকে দেয় ঠোঁটে। একটু পরেই ওষ্ঠ ছেড়ে বলে, ভালোবাসা যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি গুনাহগার, পৃথিবীর সবচেয়ে বড় পাপী। ডায়লগ শেষ করে আবারও চুম্বনে লিপ্ত হয়। আদ্রিতা গালে হাত দিয়ে গোটা ব্যাপারখানা দেখে। আহারে কত ভালোবাসা, দেখেই পরাণ জুড়িয়ে যায়। হঠাৎ করে কেউ ধপ করে বসে পড়ে আদ্রিতার পাশে। গম্ভীর স্বরে বলে, এসব সিন দেখে ফিলিংস আসে না? লিপ কিস করতে মন চায়? আদ্রিতা টিভির স্ক্রিনে নজর রেখেই আনমনে বলে ওঠে, আমার ড্রিম এটা। কত স্বপ্ন দেখি আমি চুমু খাচ্ছি। ঠোঁটে চুমু খাওয়ার ফিলিংস জানার বড্ড ইচ্ছে আমার। আমি বাকিটা শেষ করার আগেই। সহ্য করতে পারবে তো? আদ্রিতা ভ্রু কুঁচকে তাকায় আবরারের মুখ পানে। পাগলের মতো কথা। আদ্রিতা নাকি সহ্য করতে পারবে না?
চুমু সহ্য করতে না পারলে জীবনটাই তো বৃথা। হাহহ খুব পারবে। এই যে টিভির স্ক্রিনে থাকা মেয়েটা মজা করে সহ্য করে নিচ্ছে, যেন এর থেকে মজাদার আর কিছু নেই। আবারও ভাবনায় পড়ে যায় সে, সত্যি কি এর থেকে মজাদার কিছু নেই? আবরারের মুখ পান থেকে নজর সরায়। এই মুহূর্তে টিভির স্ক্রিনে চলছে অশ্লীল এবং আপত্তিকর দৃশ্য। হাত পা কাঁপতে শুরু করে আদ্রিতার। লজ্জায় গাল দুটে লাল হয়ে উঠেছে, কানে গরম অনুভব করছে, চোখের পাতা ভারী মনে হচ্ছে, তাকাতে ইচ্ছে করছে না। শুকনো ঢোক গিলে সে জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে আলগোছে টিভি বন্ধ করার জন্য রিমোট খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে তার দেখা মেলে না। কাজের সময় কিছুই পাওয়া যায় না। আবরার সোজা হয়ে বসে, একটা হাত আদ্রিতার পেছনে দিয়ে সোফার হাতলে রাখে। একটু একটু ছুঁয়ে দিচ্ছে আদ্রিতা পিঠ। আরেক দরফা চমকায় সে। মনের মধ্যে অদ্ভুত কিছু ভাবনারা ভিড় করেছে। তাড়াহুড়ো করে একটু এগিয়ে বসে সে। আবরার নিচু স্বরে বলে, এসব দেখে হাজবেন্ডের অভাব ফিল করো না? সামান্য কথা কিন্তু মিনিংটা অমান্য। লাজুক এবং ভীতু আদ্রিতার লাজ বাড়িয়ে দিতে সক্ষম হলো, তাই মাথাখানা একদমই নিচু হয়ে গিয়েছে। দুই হাত একে অপরের সঙ্গে চাপ প্রয়োগ করছে। ইচ্ছে করছে দৌড়ে চলে যেতে, কিন্তু বেইমান দেহ খানা চলতে চাইছে না যেন। এটারই সুযোগ নিল বোধহয় আবরার। সোফার হাতলে রাখা হাতখানা আদ্রিতার কাঁধে রাখে এবং আচমকা টান দিয়ে নিজের দিকে নিয়ে আসে। ভয়ার্তক আদ্রিতা বলে ওঠে, কি করছেন? সিয়াম ভাই কিচেনে। কথা খানা বলে নিজেই বিরক্ত নিজের ওপর। বালের এক্সকিউজ দেখালো, যেন তারা জামাই বউ। কড়া ভাষায় কিছু বলা যেত না? ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট? গোটা বাক্য শেষ করার আগেই দরজা ঠেলে ভেতরে ঢোকে সিয়াম। আদ্রিতা এক লাফে দাঁড়িয়ে পড়ে এবং জান প্রাণ এক করে দৌড়ে চলে যায় নিজ কক্ষে। অ্যানিকে সাথে নিতে বেমালুম ভুলেই গিয়েছে। নিজের জীবন বাঁচাক আগে, তারপর অন্য কথা। সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে থাকা অ্যানির পানে তাকায় আবরার। ইচ্ছে করল নরম তুলতুলে গায়ে হাত বুলিয়ে দিতে, তবে ইচ্ছেকে প্রাধান্য দিল না। সিয়াম বোকার মতো তাকিয়ে আছে আবরারের পানে। আদ্রিতাকে দেখল সে ছুটে পালাতে। এখন কথা হচ্ছে আবরার কি করছিল আদ্রিতার সাথে? কি করছিল? কি মানে কি? ভাবতে ভাবতে এগিয়ে আসে সিয়াম। আবরারের পাশে বসে প্রশ্ন করে, চুমু খেয়েছিস? চুমুতে পোষাবে না আমার। হট নাইট লাগবে। অল হবে না? উহু, গোটা নাইট হটও থাকতে হবে। আদ্রিতাকে ছেড়ে দে ভাই। তোর এই হটনেস বাংলাদেশের একটা জনগণ কমিয়ে দিবে। আবরার সিয়ামের মাথা চাটি মারে। ইডিয়েট। জনগণ বাড়িয়ে দিবে। রাত ৩টে বাজে। ৩টে মানেই আমানের কাছে গভীর রাত। ঘুমিয়েছে দুটোয়। তার কিছু মুহূর্ত পরেই ফোন বেজে ওঠে। আননোন নাম্বার থেকে কল করে বলা হয়েছে জুরিক নদীর পাশে আসতে। কে বা কারা কল করেছে জানা নেই আমানের, তবে যাওয়াটা বাধ্যতামূলক মনে হল। হয়তো কোনো প্রয়োজন, না হলে কেন কল করে ডাকবে? টি শার্ট এবং ট্রাউজার পরে ঘুমিয়েছিল আমান। সেভাবেই বেরিয়ে যায়। গ্যারেজ থেকে গাড়ি বের করতে হবে। এই মুহূর্তে গ্যারেজে যেতে ইচ্ছে করল না, তাই বারান্দায় ঢেকে রাখা বাইক নিয়েই ছুটে। ঠান্ডা পড়েছে প্রচণ্ড। কুয়াশায় রাস্তাঘাট দেখা মুশকিল। বিরক্ত আমান বাইকের স্পিড কমিয়ে দেয়, পাছে আবার অ্যাক্সিডেন্ট করে বসবে। তবে শেষ রক্ষা হয় না। পেছনে থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে তার বাইককে। বাইক সমেত পড়ে যায় আমান। ডান হাতের ওপরে পড়ে বাইকের মাথা। প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করে ওঠে আমান, মৃদু স্বরে চিৎকার করে। গাড়িটাও থেমে যায়। বেরিয়ে আসে আমান এবং সিয়াম। ভয়ার্তক সিয়াম এগিয়ে যায় আমানের দিকে। বাইকের তলা থেকে টেনেটুনে বের করে তার হাত। সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অপরদিকে আবরার বুকে হাত গুজে শান্ত নয়নে দেখছে। না কোনো সিম্প্যাথি দেখাচ্ছে আর না কোনো অনুশোচনামূলক বাক্য আওড়াচ্ছে। কিছু মুহূর্তে আগে নিজে ইচ্ছেকৃতভাবে ধাক্কা মেরে ফেলে দিল, এতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। সিয়াম একা একাই গাড়িতে তোলে আমানকে এবং নিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। দাঁড়িয়ে থাকে আমান। ঠোঁটের কোনায় বোধহয় একটু হাসি ফুটে উঠল তার। অন্ধকারে ঠিক বোঝা গেল না, তবে বিলাই আঁখি দুটো চকচক করছে।
যে হাত আমার বউকে স্পর্শ করার সাহস দেখাবে সেই হাত না থাকাই শ্রেয়। নেক্সট টার্গেট আসিফ আদনান। ঘুম উঠে গিয়েছে সিয়ামের। আমানকে হাসপাতালে ভর্তি করে বাসায় আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। আবরার ড্রয়িং রুমের সোফায় বসে টি টেবিলের ওপর পা রেখে আরাম করে কফির মগে চুমুক দিচ্ছে আর ল্যাপটপে কিছু দেখছে। তুই আমানের হাত ভেঙে দিলি? ভয়ার্তক কণ্ঠস্বর সিয়ামের। দৃশ্যখানা সে ভুলতেই পারছে না। প্রাণপ্রিয় বন্ধুর সুন্দর হাতখানা কিভাবে চোখের পলকেই ভেঙে দিল। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছিল। আবরার ল্যাপটপের স্ক্রিনে দৃষ্টি রেখে স্বাভাবিক স্বরে জবাব দেয়, দিলাম ভেঙে। নেক্সট টার্গেট তুই। এবার তোর চোখ তুলব। সিয়াম সঙ্গে সঙ্গে নিজের চোখের ওপর হাত রাখে। অনুন্নয়ের স্বরে বলে, প্রয়োজনে তোর বউকে মা বলে ডাকব। তাও চোখ তুলিস না। ওকে। যাহহ তোর মাকে ডেকে নিয়ে আয়। বলবি বাবা ডাকছে। যাহহ তোর মাকে ডেকে নিয়ে আয়। বলবি বাবা ডাকছে। সিয়াম হতদম্ভ হয়ে যায়। ক্রাশকে মা বলে ডাকবে? যাকে দেখে হৃদয় ঘণ্টা বেজেছিল, মন বলেছিল জীবনসঙ্গী পেয়ে গিয়েছিস, কলিজা বলেছিল তাকে তোর জন্যই পাঠানো হয়েছিল, ফুসফুস বলেছিল তোর ভালোবাসার পাখি, নাড়িভুড়ি বলেছিল এবার তুই মিঙ্গেল হবি। সেই ক্রাশকে এবার মা ডাকতে হবে। এই অবিচার ধর্মে সইবে? হৃদয় খানা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আবরার কি অন্যায় কথা বলেনি? অবশ্যই বলেছে। ঘোর অন্যায়মূলক কথা বলেছে। চরম লেভেলের অন্যায়। কিন্তু এটাকে বলবে গোমরামুখ ভয়ঙ্কর আবরারকে? কার বুকের পাটা আছে আবরার তাসনিনের গলায় আঙুল দিয়ে বোঝানোর, তুই অন্যায়কারী, তুই অপরাধী, তোর ক্ষমা নাই। যেই বলতে যাবে তাকেই চোখের দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে বা আমানের মতো মুখখানা ভেঙে দিবে। শুকনো ঢোক গিলে সিয়াম অসহায় দৃষ্টিতে তাকায় আবরারের পানে। কি সুন্দর দেখতে, ঠিক রাজপুত্রের মতো। কিছু মনখানা নির্দয় পাষাণ। এই মুহূর্তে নির্দয় পাষাণ পুরুষ ব্যস্ত ভঙ্গিমায় ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছে। খচখচ শব্দে মুখরিত হচ্ছে গোটা ড্রয়িং রুম। কপালের তার বিশাল তিনটে ভাঁজ, যেন ল্যাপটপ তার বউয়ের পানে তাকিয়েছে। সিয়ামের মনে আছে প্রথম যেদিন তার আবরারের সাথে দেখা হয়েছিল। সুইজারল্যান্ডের গম্ভিয়া নামক এক কোম্পানি চাকরি করত সিয়াম। একা মানুষ, বাড়ি ফেরার তাড়া নেই। অফিস টাইম শেষ হওয়ার পরে কানে হেডফোন গুজে নিস্তব্ধ রাস্তার এক পাশ দিয়ে হাঁটছিল এবং গুনগুন করে গান গাইছিল। হঠাৎ একটা গাড়ি এসে পেছনে থেকে সজোরে ধাক্কা মারে সিয়ামকে। ছিটকে পড়ে গাছের সাথে বাড়ি খেয়েছিল। প্রথম মাসের বেতন দিয়ে কেনা অপ্পো ফোন খানা ভেঙে গুড়িয়ে গিয়েছিল। কপাল ফেটে হাত পা ভেঙে আধমরা হয়ে পড়েছিল। গাড়িটা মূলত আবরারের ছিল। সে গাড়ি থেমে নেমে সিয়ামের কাছে আসে। কপাল কুচকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং বেহাল দশা দেখে কাকে যেন কল করে। ইংরেজিতে কিছু একটা বলেছিল। তারপর অর্ধমৃত সিয়ামকে একা ফেলে গাড়ি নিয়ে শোকরে চলে যায়। মিনিট 10 পরে দুজন লোক এসে তাকে হাসপাতালে ভর্তি করায়। পুরনো কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলে সিয়াম। হুট করেই মনে মনে রাগ চেপে বসে গমগম স্বরে বলে ওঠে, তুই সত্যিই মা ডাকতে বলবি? মায়া দয়া নেই শরীরে? তুই শালা মানুষই না, হারামি। তোর সাথে থাকতে আমার ভয় করছে। কিভাবে পারলি আমানের হাত ভাঙতে? ও আদ্রিকে। হাতে থেমে যায় আবরারের। ভ্রু কুচকে তাকায় সিয়ামের পানে। মুহূর্তেই সিয়াম চুপসে যায়। কথাগুলো গলায় আটকে পড়ে উচ্চস্বরে নিচু হয়ে আসে। আমতা আমতা করে বলে, ও ওই মাকে আমান বোনের নজরে দেখত। আবরার বিরক্তির নিঃশ্বাস ফেলে গলায় ঝোলানো হেডফোন কানে সেট করে নেয়, অতঃপর আবারও মনোযোগ দেয় নিজের কাজে। সিয়ামের বকবক শোনার ইন্টারেস্ট নেই তার। অসহায় সিয়াম গালে হাত দিয়ে তাকিয়ে থাকে আবরারের পানে। এই মুহূর্তে আদ্রিতার মতো তারও একখানা কবিতা মাথায় আসছে। দেখতে মানুষ কিন্তু স্বভাব বাঘের মতো। তাকে দেখে মুতে দেয় মাইয়া পোলা কতস্ত। ভালোবাসায় কাঁচা সে খায় বারবার ডাব্বা। সে আর কেউ নয় আমার আবরার আব্বা। কবিতা খানা বিড়বিড় করে আওড়ায় সিয়াম। আজ বিন্দু পরিমাণ সাহস থাকলে উচ্চস্বরে বুক ফুলিয়ে কবিতা বলতো। আফসোস সাহস নেই। সিয়াম হতাশার নিঃশ্বাস ফেলে চলে যায় কিচেনে। ভীষণ খিদে পেয়েছে। এই মুহূর্তে খাবার প্রয়োজন। আতিয়া বেগম অনেক কিছু রান্না করে রেখে গেছে। সিয়াম সব একাই সাবার করে ফেলবে আজকে।
আহোহা কি শান্তি। আতিয়া বেগম অহনার ফোন খানা দিয়ে গিয়েছে আদ্রিতাকে। এই বাড়িতে একটাই টিভি আছে, সেটা ড্রয়িং রুমে। একা একা সময় কাটবে না, তাই ফোন দিয়ে যাওয়া। আদ্রিতার খুশি আর দেখে কে? কক্ষের দরজা আটকে বেশ অনেকক্ষণ কথা বলেছে আসিফ আদনানের সাথে। কালকেই সে সুইজারল্যান্ড আসছে, তারপর আদ্রিতাকে নিয়ে ঘুরবে গোটা শহর, অনেক কিছু দেখাবে। অতঃপর বাংলাদেশে পা রেখেই আদ্রিতার মায়ের কাছে বিয়ের প্রপোজাল দেবে। রাজি হলে হলো, না হলে দুজন মিলে পালাবে, এমনটাই সলা পরামর্শ করেছে। আসিফ কল কাটতেই আদ্রিতার ভয় করতে শুরু করেম। বিশাল এই বাড়ি খানায় একা একা থাকা যায়? আদ্রিতার মতো পুঁটিমাছ থাকতে পারবে? এটা সম্ভব? কখন না জানি ভূত এসে গিলে খেয়ে ফেলে। তার ওপর আদ্রিতার কক্ষের পেছনেই রয়েছে বিশাল পাহাড়। সেই পাহাড় থেকে যদি কিছু একটা চলে আসে? একা কক্ষে বড্ড ভয় করছে তার। অ্যানি শান্তিতে ঘুমোচ্ছে কম্বল মুড়ি দিয়ে। ভয়ার্ত আদ্রিতা অ্যানিকে কোলে তুলে নেয়। বেলকনির দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে। আশ্চর্য, আসিফের সাথে যখন কথা বলছিল তখন কেন ভয় করল না, আর এখনই বা কেন করছে? ভয়েরও কোনো কাণ্ডজ্ঞান নেই। ধুরোর। বিরক্ত আদ্রিতা ফোন এবং অ্যানিকে নিয়ে কক্ষ ত্যাগ করে। ড্রয়িং রুমে আলো জ্বলছে, দিনের মতোই চকচকে। সোফা খানাও বেশ চওড়া। আদ্রিতা অ্যানিকে বুকের মধ্যে জাপটে জড়িয়ে ধরে সোফায় গা এলিয়ে দেয়। কুশন বালিশ হিসেবে মাথায় দেয়। বাহহ, এখন আর ভয় করছে না, শান্তিতে ঘুমোতে পারবে। মৃদু হাসে আদ্রিতা, বিড়বিড় করে বলে, আসিফ আদনান স্বপ্নে এসে আমায় চুমু খেয়ে যান। শক্ত চুমু, যে চুমুতে আমি কপোকাত হয়ে যাব। ভোর হওয়ার আগেই আবরারের ঘুম ছুটে যায়। এটা বরাবরের স্বভাব, আজকেও তার ব্যতিক্রম নয়। ল্যাম্পপোস্টের পাশে হ্যালো কিটির মাথাওয়ালা ঘড়ি খানা টিকটিক করে বেজে চলেছে। জানান দিচ্ছে, আবরার তাসনিন উঠে পড়ো, তোমার শরীর চর্চার সময় হয়ে গুয়েছে। চোখ বন্ধ করেই সাদা কম্বলের তলা থেকে হাত বের করে। ঘড়ির মাথায় থাকা বাটন চেপে সেটা বন্ধ করে। অতঃপর চোখ খুলে আড়মোড়া ভেঙে উঠে বসে। বেলকানির পর্দা সরানো, স্পষ্ট দেখা যাচ্ছে বাইরে বেশ কুয়াশা পড়েছে। বা হাতে চোখ ডলে নেয় আবরার। এলোমেলো চুলে হাত বুলিয়ে কোমর হতে কম্বল সরায়। দৃশ্যমান হয় গোটা শরীর। 2 কোয়ার্টার প্যান্ট ছাড়া আর কিছুই নেই। মার্বেল ফ্লোরে পা রেখে জুতো খুঁজে নেয়। পেয়েও যায় মুহূর্তে। জুতো পরে বিছানা ছাড়ে। প্রথমেই কম্বল ভাঁজ করে কাবাডে রাখে। বিছানা চাদর টানটান করে বালিশ সাজিয়ে কক্ষ হতে বেরিয়ে যায়। 1 কাপ কফি ছাড়া সকাল শুরু হয় না। শেষ সিঁড়িতে পা রাখতেই আবরারের চোখ আটকায় সোফায় ঘুমিয়ে থাকা আদ্রিতার পানে। লম্বা চুলগুলো ফ্লোরে বিছিয়ে আসে। সাদা রঙের টপস খানা ওপরে উঠে গিয়েছে। স্কার্টের অবস্থা শোচনীয়, হাঁটুর ওপরে চলে এসেছে। ওড়না ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। অ্যানি ওড়নার মধ্যে ঘুমিয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে আবরার। ঘাড় বাঁকিয়ে তাকায় সিয়ামের কক্ষের পানে। যে কোনো মুহূর্তেই বেরিয়ে আসবে ইডিয়েটটা। দাড়ি ভর্তি গালে হাত বুলিয়ে এগিয়ে আসে আবরার। আদ্রিতার উদরে অবস্থিত মধ্যবিন্দুর পানে নজর পড়তেই পুরুষালী চিত্ত লাফিয়ে ওঠে। কাটা দিয়ে ওঠে শরীরে। কঠিন কিছু গালি আওড়ে নজর ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বেহায়া চোখ দুটো সরতে নারাজ। অগত্য বসে পড়ে ফ্লোরে। নজর পড়ে ফোনের পানে। সেটা হাতে তুলে কল করে সিয়ামের নাম্বারে। বেশ সময় লাগে রিসিভ হতে। হ্যালো বলার আগেই আবরার বলে ওঠে, 10টার আগে রুম থেকে বের হবি না। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়েই কল কাটে। পরপরই ফোন খানা অযত্নে ফেলে রাখে অন্য সোফায়। চলবে।